আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ বাংলাদেশের মধ্যে শনাক্ত ৯ জনের মরদেহ ইতোমধ্যে নিজ নিজ গ্রামে পৌঁছেছে। তাদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রায়ে। মরদেহ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে কিছুক্ষণের মধ্যেই একসঙ্গে ৭ জনের জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মরদেহগুলো দাফনের জন্য নিয়ে যাবে স্বজনরা। অগ্নিকাণ্ডে মারা যাওয়া অন্য দুজনের বাড়ি রাজশাহীর বাগমারা ও নাটোরের নলডাঙ্গায়। এর আগে গতকাল রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রায় পৌঁছায়। এর আগে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে দেশে আনা হয়। জীবিকার সন্ধানে ইউরোপে ৯ লাখের বেশি বাংলাদেশির বসবাস। তাদের মধ্যে ইতালিতেই ২ লাখের বেশি। শুরুর দিনগুলোতে এসব অভিবাসীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে কঠোর পরিশ্রম, সততা আর নিয়ম শৃঙ্খলা মেনে অনেকেই এখন প্রতিষ্ঠিত। তাদের গড়া ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই। ইতালির তুরিনোতে বাংলাদেশের এমন অনেকজন সফল উদ্যোক্তার গল্প জানাচ্ছেন হাসান জাবেদ। ইতালির উত্তর পশ্চিমাঞ্চলের শহর তুরিনো। আল্পস পর্বতমালার পাদদেশে এবং ফ্রান্স ও সুইজারল্যান্ডের কাছাকাছি এই শহরটি একসময় ইতালির রাজধানী ছিল। বর্তমানে শিল্পনগরী তুরিনোতে ৩,০০০ বাংলাদেশি বসবাস করছেন। জীবনের নতুন স্বপ্ন নিয়ে এই শহরে পাড়ি জমিয়েছিলেন তারা। শুরুর দিনগুলো ছিল বেশ কঠিন। নতুন দেশ, নতুন ভাষা, ভিন্ন সংস্কৃতি সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে সংগ্রাম করে। আর সেই সংগ্রামে সফল হয়েছেন বাংলাদেশের মুন্সিগঞ্জের মোহাম্মদ মুক্তার হোসেন খান মজনু। আসার পরে অনেক কষ্ট করে প্রায় ৩ মাসের মধ্যে রাস্তাঘাটে বাইরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছি। একটা ক্যাটারিংয়ে কাজ করি, তারপরে থেকে কুরিয়ার সার্ভিস বার তুলে নিতে দীর্ঘ ৮ বছর চাকরি করার পরে রাতে কাজ করতাম। সেই সাথে রাতে কাজের সাথে সাথে আমি ব্যবসা শুরু করি। আমার প্রধান ব্যবসা হলো মানি এক্সচেঞ্জ। বিগত 2022-23-24 ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে বরাবর আমার ঢাকা ইন্টারন্যাশনাল সার্ভিস প্রথম স্থান অধিকার করছে। কঠোর পরিশ্রম করে মজনু গড়ে তুলেছেন রেস্টুরেন্ট, সেলুন, মানি এক্সচেঞ্জ ও গ্রোসারি শপ সহ ৬টি প্রতিষ্ঠান, যেখানে ২০ জনের কর্মসংস্থানও হয়েছে। হালাল সব খাবার এবং পণ্য বিক্রি হয় তার এসব দোকানে। বাংলাদেশে এসব খাবার এবং পণ্যের বেশ চাহিদা রয়েছে সেখানে। আমাদের সাধ্যমতো যে খাবারগুলো আছে, বাঙালি খাবারগুলো আমরা সাশ্রয় মূল্যে এখান থেকে নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সব হালাল মুরগি, গরুর গোশ, খাসির গোশ, টার্কি মুরগি সব হালাল আছে। ইতালিতে বানাচ্ছি আজকে 10 বছর, আর এই দোকানে আছি আজকে 4 বছর। এটা কোন এলাকার মিষ্টি? এটা হলো বিক্রমপুর। এটা চাহিদা বেশি এখানে খায়? জি, ইনশাল্লাহ চাহিদা বেশি। আমরা ডেইলি 50 থেকে 60 কেজি মিষ্টি বেশি ইনশাল্লাহ। হালাল খাবার এই দোকানে তারা আপ্যায়ন করে খুব ভালো, আবার সব দিকেই ভালো, খাবার ভালো, যার কারণে এই দোকানে আসি। শুধু একজনই নন, তুরিনোতে আরও অনেক বাংলাদেশি এখন সফল ব্যবসায়ী, পরিবার পরিজন নিয়ে বসবাসের পাশাপাশি গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা ও কর্মসংস্থান। এমন না যে ইউরোপে আসলেই শুধু টাকা পয়সা ইনকাম করা যায়, এরকম না। অনেক স্ট্রাগল করতে হয় এখানে। টাকা ইনকাম করাটা অনেক পরিশ্রম করতে হয়। যে পরিশ্রম বেশি করতে পারে সেই তত বেশি সফল হতে পারে। এখানে নিয়মকানুন সবার জন্য একই, কিন্তু সব কিছু সিস্টেমের মধ্যে না গেলেই, আপনি না চললেই, আপনি ওদের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে হলে আপনার যে নিয়মকানুন আছে, ব্যবসার লাইসেন্স, সেটা আপনার ফুটপাতের একটা ব্যবসা হলেও সেই ব্যবসার জন্য আপনার লাইসেন্স করতে হবে। ইতালির তুরিনোতে বাংলাদেশিদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রবাসের মাটিতে বাংলাদেশের মানুষের সম্ভাবনা ও সক্ষমতারও একটি উদাহরণ। কঠোর পরিশ্রম আর নিয়ম মেনে চললে নতুন দেশেও যে নিজের অবস্থান তৈরি করা সম্ভব, তুরিনোর বাংলাদেশি উদ্যোক্তাদের গল্প তারই প্রমাণ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, তুরিনো, ইতালি। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের শহর কুমিল্লায় জনসংখ্যা বৃদ্ধি আর নগরায়নের চাপে একের পর এক হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। এমন বাস্তবতায় বিকল্প হিসেবে শিশু কিশোর সহ
সব বয়সীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কৃত্রিম টার্ফের মাঠ। গত 2 বছরে কুমিল্লা নগরীতে গড়ে উঠেছে প্রায় 9টি টার্ফ। নানা বয়স ও পেশার মানুষের পদচারণায় এসব মাঠ এখন সরগরম। সংশ্লিষ্টরা বলছে, খেলাধুলার এই আয়োজন শিশু কিশোরদের মাদক ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু রিপোর্টে বিস্তারিত। খোলা মাঠের সংকটের মাঝেই খেলাধুলার বিকল্প অবকাঠামো হিসেবে জায়গা করে নিয়েছে কৃত্রিম টার্ফ। অল্প জায়গায় সিনথেটিক ঘাস বসিয়ে তৈরি করা হচ্ছে ছোট পরিসরের এসব মাঠ। সেখানে ফুটবল সহ বিভিন্ন খেলায় মেতে উঠছেন শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ। কুমিল্লায় খেলার মাঠগুলোতে বর্তমানে উন্নত সুব্যবস্থা নেই এবং আমরা যদি এই টার্ফটাতে আসি তাহলে আমরা একটা মনের মতো পরিবেশ পাচ্ছি। টাকা বিষয় না, কত লোক আমরা ফ্রেন্ডরা একসাথে মিলে খেলে টিম করে ভাগ করে আনন্দ করি, মজা পাই খেলে। একসময় কুমিল্লা নগরীতে ছিল অসংখ্য খেলার মাঠ, কিন্তু নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির চাপে হারিয়ে গেছে অনেক মাঠ। ফলে খেলাধুলার জন্য তরুণদের নির্ভরতা বাড়ছে কৃত্রিম টার্ফের উপর। কি পরিমাণ মাঠ ছিল আর এখন কি পরিমাণ আছে এটি পরিসংখ্যানগত বিষয়, কিন্তু যেই পরিমাণ মাঠ ছিল তার 80% মাঠে এখন নেই। যে মানুষ বিবেককামিতায় না যেয়ে, বাচ্চারা নেশাতে না যেয়ে, অলস সময় না কাটিয়ে ওরা খেলাধুলামুখী হচ্ছে, এটা খুবই ভালো জিনিস। কুমিল্লা নগরীতে গত 2 বছরে গড়ে উঠেছে প্রায় 9টি কৃত্রিম টার্ফ। উদ্যোক্তাদের বিনিয়োগ ছাড়িয়েছে 7 কোটি টাকা। আমরা যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি। সকল শ্রেণী পেশাররা আসে এখানে খেলার জন্য। তারপর আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা। ঘণ্টাভিত্তিক ভাড়ায় এসব মাঠে খেলতে আসছেন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ। নিয়মিত বুকিং থাকায় বিনিয়োগের পাশাপাশি ভালো মুনাফাও করছেন উদ্যোক্তারা। রাতের বেলা ম্যাচ ফি হলো প্রতি ঘন্টায় 2000, আর দিনের বেলা আমরা ধরি হলো 1500 টাকা, 1200 হতে 1500 টাকার মধ্যে রাখি। খেলার মাঠ যখন ক্রমেই সংকুচিত হচ্ছে, তখন কৃত্রিম টার্ফ হয়ে উঠছে কুমিল্লা নগরবাসীর নতুন আশ্রয়। তবে ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে টার্ফের পাশাপাশি খোলা মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির উদ্যোগও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।